আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি। যদিও গলার টোন শুনে বুঝতে পারছেন যে কতটুকু ভালো আছি, তবুও যা আছি আলহামদুলিল্লাহ। সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ বলতে পারাটাও অনেক বড় একটা মানসিক শক্তি। এটা কিন্তু আমার শুক্রবার সকালের একটা ক্লিপ। গত ৫-৬ দিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি। শারীরিক অসুস্থতায় আসলে বেশ খানিকটাই কাবু হয়ে গিয়েছিলাম। এই কয়দিন আমি আপনাদের কারো কোনো ভিডিও দেখিনি। আমি সেভাবে কাউকে কোনো সাপোর্ট করিনি, নিজের ভিডিও দিতে পারিনি। আসলে মোবাইল কানের কাছে নেয়া কিংবা চোখের সামনে ধরলেই মাথা ঝিমঝিম করছিল, ভালো লাগছিল না। সব কিছু মিলে সত্যি বেশ ধকল গেল। বাট এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আমি আমার ভিডিওগুলো শেয়ার করব এবং আপনাদের পাশে সবসময় থাকব। শুক্রবার সকালটা বেশ তাড়াহুড়ায় শুরু করতে হয়েছিল, কারণ আমার ওদিন দেবররা বাসায় আসার কথা, তারপর আমার নিজের কিছু কাজ ছিল বাইরে। তো সব কিছু মিলে সকাল থেকেই একদম চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলানো যায়। যদিও এই ভিডিওটা ক্লিপ শুধু শুক্রবারের এটা বলা ঠিক হবে না, শুক্র শনি রবি পর্যন্ত 3 দিনের ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা। তো সকাল সকালই আমি যেটা করেছি, একটু সবজি একপাশে ভাজা বসিয়ে দিয়েছি। ও সেই চিরাচারিত মিক্সড ভেজিটেবল যেটা, সেটা একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি একটু সেমাই রান্না করব বলে দুধ জাল করতে দিয়েছি। আর খালাকে দিয়ে আমি আগে থেকেই যেহেতু রুটি বানিয়ে রেখেছিলাম, কাজেই খুব বেশি রুটির ঝামেলা, বেলাবেলির ঝামেলা ছিল না। চটজলদি যত তাড়াতাড়ি নাস্তা টেবিলে দিয়ে দেওয়া যায়। কারণ সেদিন ছিল আমার কিছুটা বাজার করার ডেট, কিছুটা ঘর গোছানোর ডেট, সব কিছু মিলে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েই সকাল টাইমটা পার করছিলাম। তো আমার তাড়াহুড়া দেখে বাড়ির কর্তামশাইও চলে এসেছিলেন, হাতে হাতে আমাকে একটু সাহায্য করবেন তাই। আমি দুধটা জাল দিয়ে একটু সাইডে রেখে দিয়েছিলাম। যখন হালকা ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা না, দুধটা গরমই ছিল, অল্প একটু ঠান্ডা করে তারপর আমি লাচ্ছা সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দিয়েছি। ওদিকে কিন্তু তাওয়ায় আমার রুটি ভাজা চলছে। খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি কাজ করব বলে কর্তামশাইকে বললাম, তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে আজকেও আবার একটা পেঁপে কাটো তো। এবং যথারীতি তিনি তার ক্রিয়েটিভিটি দিয়ে ওই দেখুন কি সুন্দর পেঁপে কাটছে। আমি জীবনেও যেই কাজটা করতে পারবো না, সেই কাজটা তিনি নির্দ্বিধায় এইভাবে করে ফেলছে। পেঁপেটার 12টা বাজিয়ে দিয়ে সুন্দর করে পেঁপে কাটছে। যাক বাবা, যেভাবে খুশি কাটুক, তাও টেবিলে একটু সুন্দর করে পেঁপেটা কেটে দিক। আমি খুব বেশি ক্রিটিসাইজ করলে পরে আর কখনোই তাকে কোনো কাজে ডেকে পাওয়া যাবে না। মোটামুটি 14-15 মিনিট সময় কাজে লাগিয়ে সে পেঁপে কাটা শেষ করেছে। তো ততক্ষণে আমার সেমাই করা শেষ, সবজি দেওয়া রান্না করা শেষ, আমার রুটি ভাজা শেষ। এবার আমি টেবিলে এসে বললাম যে, আল্লাহর হস্তে পেঁপেগুলোকে এখন দাও, আর আসো আমরা সবাই মিলে নাস্তা খাবো। যথারীতি ছোটো মেয়ে কিন্তু এখনও বিছানা থেকে ওঠেনি। আর এই জিনিসটা আমি বুঝতে পারছি, আসছে যে শীতকাল, শীতকালে এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করবে। এটা আমি মারিয়াপুর পেজ রংধনুর সাজ থেকে নিয়েছি। আমি সবসময় পেজটা উল্টাপাল্টাই বলি, কিন্তু আজ ঠিকঠাক বলেছি, রংধনুর সাজ। তো এইখান থেকে আপনারা চাইলে এটা নিতে পারেন। এবং আমার আম্মা সবসময় জানতে চাচ্ছিলেন এটা কিভাবে কাজে লাগে। জাস্ট রুটিগুলোকে ভেজে এটার ভিতরে রেখে দিবে এবং যে চারপাশে কভারটা আছে সেটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবে। নিচের রুটিটা একদম পানি পানি হয়ে যায় না এবং সবগুলো রুটি বেশ ভালো গরম থাকে। যে যখনই এসে খাক না কেন মোটামুটি হাফ অ্যান আওয়ার পর্যন্ত ভালো গরম থাকে। তো এই কথাগুলো অবশ্য আমার আম্মার জন্য আমি বলছি, কারণ আম্মা আমার আজকের ভিডিওটা দেখবে। আর আম্মার সাথে যারা নতুন আজকে প্রথমবার এই ভিডিওটা দেখছেন এবং এই প্রোডাক্টের সম্পর্কে কৌতূহল আছে, তাদের জন্য এই অংশটুকু আমি বলে দিলাম। তো সকালে নাস্তাটা নিয়ে বসে গিয়েছি। সকালে নাস্তার সবচাইতে
এখনকার এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে মিক্সড ভেজিটেবল এবং গরম গরম চা। আমি শীতকাল আসলেই এই মিক্সড ভেজিটেবলটা সবসময় খাই। আমার হাজব্যান্ড বলছে, ফোন তো কম পড়ে গেল, কয়টা এনেছো? একটা দিয়ে ভিডিও করছো, পাশে দুটো ফোন। তো আমি বললাম, এই তো এই কয়টাই, আর একটা যদি তুমি নতুন করে গিফট দাও তাহলে আরও কয়েকটা ফোন আমার জড়ো হতো। তো যাই হোক, আপনারাও চলে আসুন, আজ না হয় একসাথে আমরা সবাই নাস্তা করব। চাটা যতবার খাচ্ছি ততবারই মনে হচ্ছে কম পড়ে গেছে। সকালে নাস্তা শেষ করে আমি এসেছি আগে জলদি জলদি কিছু মশলা বাটার কাজ শেষ করে ফেলতে। আদা রসুন ছিলানো ছিল ডিপ ফ্রিজে, তো ওগুলোকেই আমি আগে পেস্ট করে বক্সে ভরে নিচ্ছি। আর তারপর একটু বাজার করতে বের হয়ে যেতে হবে। যেহেতু এসে রান্না করব, ভাবলাম আগে আমি আদা রসুনের অংশগুলো শেষ করে যাই, যাতে এসে তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। মূলত আদা রসুন পেস্ট আমি দুইভাবে রাখি। একটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেগুলার ইউজের জন্য এই বক্সগুলোতে রাখি, আর আরেকটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই। সাদা যে বক্সগুলো আছে সেগুলো ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। তবে মাঝে মাঝে কিন্তু আমি দইয়ের কৌটা এবং আইসক্রিমের কৌটাতেও আদা রসুন রাখি, যেগুলোর জন্য ঘরের লোকজনের কাছে একটু একটু ছাড়িয়েও খাই। তারা আগ্রহ সহকারে সেই কৌটাগুলো খুলে এবং খোলার পর যখন দেখে আদা রসুন পেস্ট রয়ে গেছে, তখন বেশ বিরক্ত হয়ে বলে, আর কোনো কৌটা খুঁজে পাচ্ছিলে না আদা রসুন রাখার জন্য? স্পেশালি আমার মেয়েরা ভীষণ রাগ হয় আইসক্রিমের কৌটায় আদা রসুন বাটা রাখলে। তো এই অংশগুলো অবশ্য পুরনো, আমার যারা পুরনো দর্শক আছে তারা জানেন এই ঘটনাগুলো আমার বাসায় ঘটে। তো আমার মোটামুটি রেগুলার ইউজের জন্য যতটুকু লাগবে সেটাকে আমি এই বক্সে ভরে নিয়েছি। আর যেগুলোকে ডিপে রাখবো সেগুলোকেও মোটামুটি ভরা শেষ। ওদিকে আমার হেল্পিং হ্যান্ড এসে ওখানে বসে বসে দেখছে মনোযোগ দিয়ে যে আমি কি করছি। সে তো আমার কোনো কাজ এগিয়ে দেবে না, কিন্তু কাজ দেখতে সে খুব পছন্দ করে। আমি দেখেছি ইউনি পাশে বসে আমার কাজ দেখতে খুবই পছন্দ করে। সে কি বুঝে কি দেখে আমি জানি না, কিন্তু আমার কাজের পাশে সে সবসময়ই থাকে। বাজারে যাব বলছিলাম, তো এর মধ্যে দেখলাম আমার দেবররা এসেছে, সেজন্য সাহেবকে বললাম, তুমি তোমার ভাইদের সাথে যেয়ে বাজারটা করে আনো, আর ইন দ্য মিন টাইম আমি আমার বাসার কিছু কাজ এগিয়ে ফেলি। কারণ আমিও যদি বাইরে যাই শুক্রবার দিন, দেখা যাবে এসে আবার রান্না করো, কাজ গোছাও, এগুলো করা সত্যি কঠিন হয়ে যায়। ছোটো মেয়েটাকে বলেছি, তুমি ডাইনিংয়ে বসে পড়তে থাকো, আমি তো তোমার রুমটা গুছিয়ে দিব, বিছানার চাদরগুলো চেঞ্জ করব এবং ঘরটা একটু গুছিয়ে তারপর তোমাকে ডাকছি। মেয়েটার পরীক্ষা চলছে, সেজন্য সে আমাকে তার রুমের ধারে কাছে আসতে দেয় না, পড়ার টেবিলের ধারে কাছে আসতে দেয় না। তার যেভাবে খুশি, যেভাবে তার ভালো লাগে সেভাবে বই পুস্তক সব ছড়িয়ে ছিটিয়ে রেখে তারপর পড়তে থাকে। কখনো টেবিলে বসে পড়ে, তো কখনো বিছানায় বসে পড়ে। তো আজকে ভাবলাম একটু বিছানার চাদরটা তার চেঞ্জ করে দিই, এই চাদরটা বিছাই। গত বছর যখন এই চাদরগুলো কিনি তখন কিন্তু খুব বেশি বুঝতে পারছিলাম না যে কোয়ালিটি কেমন হবে, বেশি দিন ব্যবহার করতে পারবো কি না, খুব বেশি ফেড হয়ে যাবে কি না। কিন্তু মোটামুটি 1 বছরের উপর এটা আমি ব্যবহার করছি। চাদরগুলো বেশ ভালো। প্রথম থেকে একটু খসখসে লাগতো, কিন্তু এখন ব্যবহার করতে করতে ধুতে ধুতে মোটামুটি নরম হয়ে গেছে। তো এই যে মেয়ের বেডরুমটা মোটামুটি বেডটা গোছানো শেষ। এখন আমি অফ ক্যামেরায় ওর পড়ার টেবিল গুছিয়ে দিয়েছি, তারপর ওর ড্রেসিং টেবিল গুছিয়ে দিয়েছি। এর মধ্যে কর্তামশাই বাজার নিয়ে এসেছে, তো আমি ফলমূলের অংশটা গুছিয়ে রাখছি। ওদিকে খালাকে বলেছি, তুমি মাছ মাংসের অংশটা গুছিয়ে আমাকে তাড়াতাড়ি রান্নার জোগাড় দাও। আর এই ফলগুলো গোছাতে গোছাতে আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আর ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, কাইন্ডলি একটা ছোট্ট করে লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে আরও অনেক বেশি সাহায্য করবে অনেকের কাছে পৌঁছে যেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে। তো ওদিকে ফলমূলগুলো গুছিয়ে নিয়ে আমি এখানে একটু চানাচুর এনেছিল, সেটাও ভরে রাখছি। এই চানাচুরটা ইউসুফ থেকে সে তৈরি করে আনে, এবং প্রত্যেকবার যখন চানাচুরটা তৈরি করা হয় তখনই বলে বেশি করে বাদাম দিবে। মাশাআল্লাহ, ইউসুফের লোকজনের আত্মা অনেক বড়, তারা এক গাদা করে বাদাম দিয়ে দেয় এবং সেগুলো খেতে খুবই ভালো লাগে।
বলতে গেলে আমি যখনই এই চানাচুরটা এই জারগুলোতে রাখতে যাই তখনই মোটামুটি বেশ কিছু বাদাম খেয়ে ফেলি এবং খুবই মজার বাদামগুলো। আপনারাও চলে আসুন, আমার সাথে না হয় খুঁটিয়ে খুঁটিয়ে কয়েকটা বাদাম খেয়ে যাবেন। তো এগুলোকে মোটামুটি গোছগাছ করে সোজা দুপুরের রান্নার জন্য আমি কিচেনে চলে এসেছি। আর এইখানে আজকে রান্না হচ্ছে একদিক দিয়ে লাউ দিয়ে টাকি মাছ, আর অন্যদিকে রান্না হচ্ছে মুরগি। আজকে লাউটা সত্যি খুব ভালো এনেছিল, ছোট্ট একটা লাউ, পুরোটাই রান্না করে ফেলছি। এত সুন্দর গলে গেছে লাউটা। আর আমি টাকি মাছটা প্রথমেই কষিয়ে নিয়ে কাটা ছাড়িয়ে এই যে এখন মাছের অংশটুকু লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি। সবার সাথে শেষে আবারও একটু কাঁচামরিচ এবং ধনেপাতা দেব। আসলে এইভাবে লাউ দিয়ে টাকি মাছ আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, স্পেশালি আমি এবং ডাক্তার সাহেব। বাচ্চারা এই তরকারিটা খাবে না, তারা যথারীতি মুরগি খাবে, কিন্তু এই তরকারিগুলো খেলে না শরীরের জন্য খুব ভালো। আর শীতকালে এই তরকারিটা আমার বাসায় অনেক বেশি হয়। আসলে আমার হাজব্যান্ডও এই টাইপের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার ওইদিকে মোটামুটি মুরগিটা কষানো শেষ। এরপর আমি একটু আলু করলা ভাজি করব। আমি যেহেতু শুক্রবারে একটু বেশি ব্যস্ত থাকবো, সেই জন্য বৃহস্পতিবার রাতেই ডাল রান্না করে রেখেছিলাম, সেই জন্য আর এক্সট্রা ঝামেলার প্রয়োজন পড়ছে না। এদিকে খালি লাউয়ের তরকারিটার মধ্যে অল্প একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ভালো কথা, এই পর্যায়ে আপনাদেরকে একটু বলি, আমি কিন্তু আজকে নাইমাপুর কাছ থেকে নিয়েছিলাম যে দুটো ড্রেস, তার একটা ড্রেস পরে কাজ করছি, কারণ অনেক দিন হয়ে গেছে ড্রেসগুলো এনে রেখেছি কিন্তু কোনোভাবেই বানিয়ে পরা হচ্ছিল না। তো আজ একটু বাইরে যাব, তো ভাবলাম যে একবারে গোসল করে এই ড্রেসটা পরেই ফেলি, তারপরে এসে রান্নাটা না হয় শেষ করব। এদিকে আলু করলা ভাজিটাও বসিয়ে গিয়েছিলাম, তো এখন আবার এক ফাঁকে এসে আলু করলা ভাজিটাও একটু বেড়ে নিয়ে যাচ্ছি, টেবিলে খাবার দিয়ে দিব এই কারণে। তো আসলে প্ল্যানিং থাকে অনেক কিছু করার, কিন্তু এই পর্যায়ের পরের থেকে শুক্রবারে আর কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, এবং সেদিন থেকে আমার শরীরের অবস্থা আরও বেশি খারাপ হওয়া শুরু করে, যে কারণে আমি আপনাদেরকে প্রপারলি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে আসলে রবিবার বিকেলের একটা অংশ। আমি হঠাৎ করে মনে হলো ঘরে এতগুলো ফল পড়ে আছে, একটু না হয় আমি জুস বানিয়ে খাই। একটা জিনিস দেখে নিজে নিজে খুব হাসছিলাম আর মজা পাচ্ছিলাম, জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এটা একটা জুস জার। হ্যাঁ, আমার মতন মূর্খ মানুষ এটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শোপিসের মতন রেখে দিয়েছে। ভুটানে থাকা অবস্থায় আইকিয়ার থেকে কেনা এই জুস জারটা আমি গিফট পেয়েছিলাম, তাও প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে এটা এখানে সেখানে আমি বিভিন্ন জায়গায় রাখি, কিন্তু এটার মধ্যে কখনো আমি জুস বানিয়ে খাইনি। তো আজ মনে হলো আমার মতো মূর্খ মানুষের সময় এসেছে সময় উপযোগী কাজটা করবার, এবং আমি যে এতদিন এটাকে অবহেলায় এখানে সেখানে ফেলে রেখেছি, এটার কোনো গুরুত্বই দিইনি, সেটাকে একটু গুরুত্ব দেবার। আসলে সহজলভ্য জিনিস আমরা এভাবেই ফেলে রাখি, আমরা এভাবেই এখানে সেখানে গড়িয়ে ফেলে রাখি। যখন বুঝতে পারি সেটার দাম কত, তখন কিন্তু আবার ঠিকই যত্ন নিতে চলে আসি। আমি নিজেকে বরাবরই মূর্খ এবং নিজেকে বরাবরই বোকা ভাবতে ভালোবাসি, কারণ আসলেও আমি তাই। আমার মায়ের বক্তব্য অনুযায়ী আমার মতন গাধা দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। তো মাঝে মাঝে সত্যি রিগ্রেট ফিল করি যে আল্লাহর একটু বেশি বুদ্ধি কেন দেয়নি, কেন বুদ্ধিতে আসেনি যে এই জারটার মধ্যে আমি পানি রেখে নিজের তেষ্টাও মেটাতে পারি, আবার ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারি, আবার জুস বানিয়ে খেতে পারি, কত কাজেই না আমি এটাকে লাগাতে পারি। এই যে যেমন আজকে আমি মালটার জুস বানিয়ে এটার মধ্যে রেখে দিচ্ছি, আমার হাজব্যান্ড একটু পরে আসবে, আজকে এই নতুন গ্লাসগুলো একটু উদ্বোধন করব। এই গ্লাসগুলো কিন্তু আমি ভুটান থেকেই এনেছি, এতদিন কেন যেন যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে হঠাৎ মনে পড়লো এই সুন্দর গ্লাসগুলোতে না হয় একটু জুস খাবো, আমরা 4 জনই খাবো, অসুবিধা কী, নিজেদের মতন করে নিজেদের জিনিসগুলোকে একটু উপভোগ করা। আমি যখন এটার মধ্যে জুস বানাচ্ছিলাম, আমার বড় মেয়ে পাশ দিয়ে বসে বসে হাসছিল আর বলছিল, এতদিন পর তোমার মনে হলো এটাকে ব্যবহারের কথা। তো আমি বললাম, আসলেও আমরা
ভুল জায়গায় ভুল জিনিস ব্যবহার করি, জায়গা মতন সময় মতন ব্যবহার করি না বলেই সেটার মর্যাদাও দিতে জানি না, বুঝতেও জানি না কোন কাজে এটা ব্যবহার করব। তো গল্প করতে করতে এখানে কিন্তু মোটামুটি জুস করা শেষ। এই জুসটা আমি গত 2 দিন থেকে খাচ্ছি এবং বেশ ভালো উপকার পাচ্ছি। যেহেতু ঠান্ডা লেগে আছে, ভিটামিন সি সাথে একটু পুদিনা পাতা দিলে আরও ভালো হতো। ঘরে এই মুহূর্তে পুদিনা পাতা নেই, তো জাস্ট নর্মাল সবুজ মালটার জুস করে আমি এখানে রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড এবং ছোটো মেয়ে একটু পরেই বাসায় ফিরবে, তখন আমরা 4 জন মিলে একটু জুস খাবো। অনেক দিন পর শখের এই গ্লাসগুলো বের করলাম, জুস বানালাম, জুস জার থেকে জুস খাবো। সত্যি আমার কাছে অনেক কিছু আছে যেগুলো আমি কখনোই মূল্যায়ন করি না, যেগুলোকে আমি কখনো শো অফ হবে ভেবে সামনে আনি না। সেগুলোর চিন্তা করে আজকে খুব হাসছিলাম। দেখুন গ্লাসটা অনেক সুন্দর, তাই না? অনেক দিন পর আমার শখের গ্লাসে জুস খাচ্ছি। ভালো কথা। এই টাইপের গ্লাসগুলো আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। আমি চায়না থেকে এগুলো আপনাদেরকে এনে দিতে পারবো। চাইলে ভুটান থেকেও এনে দিতে পারি। সবসময় যে চায়না থেকেই সব কিছু আনতে হবে এমন কোনো কথা নেই, কারণ ভুটানের সাথে আমার এখনও অনেক ভালো একটা সম্পর্ক রয়ে গেছে। আর যেহেতু ভুটানের কথা এলোই, তাহলে আজ না হয় ভুটান দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নেব। এটা হচ্ছে ভুটানের টাঙ্গুচিরি। এখানে একটা সুন্দর ঝর্ণা এবং নদীর উপত্যকা বয়ে গেছে, ভীষণ খরস্রোতা। আজ টাঙ্গুচিরির পাশ থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। এই যে ফ্ল্যাগগুলো ঝুলে আছে এগুলো হচ্ছে প্রেয়ার ফ্ল্যাগ। এই প্রেয়ার ফ্ল্যাগগুলো এই পরিবেশের মাঝে শান্তির বার্তা নিয়ে আসছে, এটাই হচ্ছে ভুটানিজদের ধারণা। আর আমি যখন ওখানে ছিলাম, পাশে নদীর শব্দ, পানির স্রোতের শব্দ, সেই অনুভূতিটা আসলে মুখে প্রকাশ করে বোঝানো সম্ভব না। ভিডিওর শুরুটা ছিল আমার নিজের দেশ দিয়ে, সারা রিসোর্ট থেকে, আর ভিডিওর শেষটা করছি ভুটান থেকে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।